হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আজকের দিনটা তোমাদের ভালো কেটেছে, কারণ আমাদের ভিডিও আপলোড হতে হতে তো সেই দিনটা কমপ্লিটই হয়ে যায়, তাই না? এই নববর্ষ তোমাদের কেমন কাটলো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও। কারা কারা দোকানে দোকানে গেছো আজকে? আমরা যখন ছোট ছিলাম তখন তো এই দিনটা আমাদের কাছে খুব আনন্দের ছিল, কারণ এই দিন আমরা দোকানে যাব, দোকানে গেলেই মিষ্টি পাবো, এরকম একটা বিষয় ছিল আর কি। তো এরকম কারা কারা ছোটোবেলাটা এরকম কাটিয়েছো? কারণ তখনকার দিনে এগুলো বিশাল একটা ব্যাপার ছিল। এখনকার দিনের যারা জেনজি তারা কিন্তু বুঝবে না যে আদতে এই বিষয়গুলোর কি আনন্দ আছে। যাই হোক, আশা করছি আজকের এই দিনটা তোমরা সত্যিই খুব ভালো কাটিয়েছো। কে কোথায় থেকে শুনছো, কে কটা জামা কাপড় নিয়েছো, অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের যে ঘটনাগুলো তোমরা শুনবে, ঘটনাগুলো দুর্দান্ত ঘটনা, ইউনিক ঘটনা। নববর্ষ স্পেশাল একটা এপিসোড হতে চলেছে আজকে। তো আর একদম দেরি করো না, তোমরা টুক করে হেডফোনটা লাগিয়ে নাও আর চুপটি করে বসে পড়ো। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি প্রথম ঘটনা। হ্যালো অমিত, আমার নাম তন্ময় বোস। আমি তোমার চ্যানেলের একদমই নতুন শ্রোতা। আজকে আমি তোমার সাথে কয়েকটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা কিছুটা আমি নিজে অনুভব করেছি, কিছুটা আমার ছোট মেয়ের সাথে হতে দেখেছি, আর কিছুটা আমার বন্ধুদের সাথে ঘটেছে আমারই চোখের সামনে। তো বেশি অপেক্ষা করাবো না, সরাসরি ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটা আমার সাথেই হয়েছে। ঠিক হয়েছে বলা ভুল হবে, আমার অনুভব হয়েছে, মানে আমার অনুভূতি হয়েছে। ঘটনাটা 2020 সালের, যখন করোনা চলছিল। সে সময় আমার শালাবাবু মারা যায়। কোভিড ধরা পড়েছিল এবং সে দীর্ঘ 14 দিন আইসোলেশনে ছিল। 14 দিন বাদে পুনরায় ওর যখন করোনা টেস্ট করা হয় তখন নেগেটিভ আসে। আমরা সবাই ভাবি যে হয়তো সে সুস্থ হয়ে যাবে, কিন্তু আদৌ সেটা হয় না। হার্ট এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে 2 দিন বাদে সে মারা যায়। সে আমার কাছের একজন বন্ধু ছিল। আমি মোটেও মেনে নিতে পারি না তার মৃত্যুটা, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতেই হবে। তাই জন্য বাস্তব অবাস্তবের দ্বন্দ্বে বাস্তবটাই জিতে যায়। ওর দেহটা আমরা প্রথমে নিমতলা মহাশ্মশানে নিয়ে যাই, কিন্তু সেখানে বলে যে ওনারা কোভিড-19 বডি পোড়াবেন না। আমরা অনেক রিকোয়েস্ট করতে থাকি যেন তাকে পোড়ানো হয় নিমতলা মহাশ্মশানে, কিন্তু ওখান থেকে লোকজন বলে আপনি রাস্তা ধরে সোজা চলে যান অ্যাডমিন রুমে, গিয়ে ওনাদেরকে বলুন, ওনারা যদি বলে পোড়ানোর জন্য তবেই আমরা পোড়াতে পারবো। এই বলে উনি একটা দিক নির্দেশ করলেন, যেটা আমি যদি পায়ে হেঁটে যাই তবে 20 থেকে 25 পা মতো হবে। কিন্তু সে রাস্তাতে ছিল থরে থরে লাশ সাজানো। প্রায় কয়েকশো লাশ সেখানে পড়ে রয়েছে স্তূপ আকারে। মানে আমাকে যদি যেতে হয় তবে সেই লাশের ওপর পাড়া দিয়ে যেতে হবে। আমি ওই দিকটাতে তাকিয়ে থ মেরে গেলাম, কয়েক সেকেন্ড দাঁড়ালাম। এরপর আমি চিন্তা ভাবনা করলাম শ্মশান থেকে বেরিয়ে যাব নাকি অ্যাডমিন রুমের দিকে গিয়ে ওনাদের সাথে কথা বলবো। আমি ডিসাইড করলাম যে না, আমাকে যেতে হবেই, কারণ আর কতক্ষণই বা তাকে কষ্ট দিতে পারবো আমি। তাই আমি প্রথমে যে লাশটার উপর পাড়া দিলাম তখন আমি ভগবানের কাছে এবং লাশের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমি অসহায় হয়ে আপনাদের উপর পাড়া দিচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। এই বলে আমি প্রায় 4-5 পা এগিয়েছি। আমার হঠাৎ করে ফিল হলো যে শ্মশানের বাকি এলাকার তুলনায় এই জায়গাটা অতিরিক্ত ঠান্ডা। আমি এগিয়েছি, অ্যাডমিন রুমের দিকে আমি যত যাচ্ছি তত আমার মনে হচ্ছে যে জায়গাটা ঠান্ডা থেকে আরও ঠান্ডাতর হচ্ছে।
কিন্তু সেই সময়টা ছিল গরমকাল। আবারও আমার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাকে টেনে নিয়ে পেছন দিকে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আমি মনে জোর রেখে ভগবানের নাম নিতে নিতে এগিয়ে চলি। লাশের স্তূপ থেকে যখন আমি বেরোলাম, সেই সময় আমার মনে হলো হঠাৎ করে ঘাম দিয়ে জ্বর আসলো এবং আমার সেই ঠান্ডা লাগাটা কমে গেল। আমি ঘামতে শুরু করলাম। সেখানে গিয়েও আমি হতাশ হই। সেখান থেকে তারা বলে দেয় যে না, কোনোভাবেই নয়, কোভিড ডেড বডি তারা পোড়াবে না। আমি অ্যাডমিন রুম থেকে বেরিয়ে এলাম এবং আবারও সেই লাশ স্তূপের ওপর দিয়ে হাঁটতে লাগলাম। যে মুহূর্তে লাশের প্রথম স্তূপটায় আমি পা দিয়েছি, আবারও সেই ঠান্ডা অনুভবটা আমার মধ্যে এলো। আবারও সেই একই অনুভূতি, আমাকে যেন কেউ অ্যাডমিন রুমের দিকে টান দিল। এবং সেই সময় কুকুরগুলো বেশ অদ্ভুতভাবে কান্না করতে লাগলো। আমি আবারও ভগবানের নাম নিতে নিতে বেরিয়ে এলাম সেই লাশের স্তূপের মধ্যে দিয়ে। এরপর আমি বডি নিয়ে এবং আমার সাথে যে সমস্ত সঙ্গী সাথীরা ছিল সবাইকে নিয়ে চলে গেলাম। নিমতলা শ্মশানের স্টাফদের থেকে আমি জানতে পারলাম কেওড়াতলা মহাশ্মশানে ডেড বডি পোড়ানো হচ্ছে। আমরা আবারও ডেড বডি নিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে দেখি হ্যাঁ, সত্যি সেখানে পোড়ানো হচ্ছে। তাই জন্য আমাদের ধরে প্রাণ এলো। আসলে আমাদেরকে নিমতলা মহাশ্মশানে প্রথমে বলেই দিয়েছিল এই শ্মশানে আসতে, কিন্তু আমরা প্রথমে রাজি হইনি। আমরা রিকোয়েস্ট করাতে তারা আমাদের অ্যাডমিন রুমে যেতে বলেছিল। কিন্তু যেই মুহূর্তে আমি কেওড়াতলা শ্মশানে পৌঁছালাম, তখন আমার মনে হলো হয়তো নিমতলা শ্মশানের মানুষদের কথা শুনলে আমার সাথে এই অদ্ভুত ঘটনাটা হতো না। এরপর যথারীতি বডি পোড়ানো হয়। যেহেতু আমার শালাবাবু অবিবাহিত ছিল, তাই জন্য আমাকে ওর মুখাগ্নি করতে হয়। বডি পোড়ানো শেষ হতেই আমার হাতে অস্থিগুলো দেয় এবং বলে সেটাকে জলে ভাসিয়ে দিতে। শ্মশানের পাশেই একটা ছোট্ট পুকুরের মতন আছে, সেখানে অস্থি বিসর্জন দেওয়া হয়। আমি সেই অস্থি কাঁপা কাঁপা হাতে ধরি আর আমি সেই পুরনো দিনের আড্ডা দেওয়ার কথাগুলো মনে করতে থাকি এবং আমার চোখ দুটো ভিজে ওঠে। এরপরে আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান আসে তখন আমি অস্থির বিসর্জন দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি জানতে পারি যতক্ষণ আমি অস্থি বিসর্জন দিতে যাচ্ছিলাম ততক্ষণে আমি নিজের মধ্যে ছিলাম না। কিছু একটা বকবক করছিলাম এবং আমি হাসছিলাম। ওই সময়ে আমার সাথে যে কী ঘটনা ঘটেছিল আমি আজও মনে করতে পারি না। ওই স্মৃতিটুকু আমার জীবনের পাতা থেকে ধূসর হয়ে গিয়েছে। আমি নিজের মনে অনেক চাপ দিয়েও মনে করতে পারি না যে সেদিন কি হয়েছিল, কিন্তু আমি এমনভাবে কথা বলছিলাম যেন আমার শালাবাবুর সাথে আমি খুব আনন্দের সাথে সুর টেনে টেনে গল্প করছি। এরপর কোনো রকমে আমরা বাড়ি চলে আসি। হাত মুখ ভালো করে ধুই, যেহেতু আমার বাড়িতে আমার ছোট মেয়ে আছে। তখন চিরাচরিত নিয়ম মানতে প্রত্যেকেই আমরা অপারগ ছিলাম। আমি ঘরে ঢুকে বাইরের সমস্ত লাইট অফ করে দিই। এমন সময় আর একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমার মেয়ে যে অন্ধকারে প্রচণ্ড ভয় পেত, সে আমাকে টপকে এক দৌড়ে মামা মামা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায় এবং বারান্দায় গিয়ে অন্ধকারের দিকে হাত নেড়ে নেড়ে একা একাই গল্প করতে থাকে, ঠিক যেমন গল্প করত ওর মামার সাথে, অর্থাৎ আমার শালাবাবুর সাথে। আমি ওইদিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি যে আমাদের সাথে এটা কি ঘটনা ঘটছে। এভাবে কোনো রকমে সেদিন রাত্রে ওকে আমরা ঘরে নিয়ে চলে আসি। রাতটা কোনো রকম কেটে যায়। পরদিন সকালবেলা আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মৃত মানুষের উদ্দেশ্যে তার ঘরে চা এবং বিস্কুট দিয়ে আসা। তো যথারীতি লিকার চা এবং বিস্কুটটা, যে বিস্কুটটা সব থেকে পছন্দ করত, সেই দুটো বিস্কুট নিয়ে কাপ প্লেট দিয়ে তার ঘরে দিয়ে আসা হয়। জানালাগুলো আগে থেকে বন্ধ করা ছিল, যেহেতু কোভিডের পেশেন্ট ছিল সেই কারণে সেফটি মেনটেন করা হতো। তো আমি ওর ঘরে চা দিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দিই। তার ঘণ্টাখানেক বাদে আমরা ঘরটা খুলি এবং আমরা ভেতরে গিয়ে দেখি ওই চায়ের কাপের 75% চা এবং 1.5খানা বিস্কুট সেখান থেকে উধাও। কিন্তু সেই রুমে
কোনো প্রাণী ঢোকার কোনো রকম রাস্তা নেই। আর সেটা যে পিঁপড়েও ধরবে সেটাও পসিবল না, কারণ পিঁপড়ে ওভাবে খেতে পারবে না, আর এত তাড়াতাড়ি তো নাই। আর পিঁপড়ে তো চা খেতে পারবে না, তাই না? তার চেয়েও বড় কথা, বিস্কুটগুলো এমনভাবে ভাঙা অবস্থায় ছিল যেন কেউ বিস্কুটটাকে দুভাগ করে ভেঙে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়েছিল। এই ছিল আমার প্রথম ঘটনা। এবারে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার চোখের সামনে আমার দুই বন্ধুর সাথে ঘটেছে, কিন্তু আমি এর কোনো প্রত্যক্ষ সাক্ষী নই। আমি বর্তমানে তেঘড়িয়ার বাসিন্দা, কিন্তু আমি থাকতাম চিংড়িঘাটার একটা মেসে। সেখানে আমার আরও দুটো বন্ধু ছিল। বিশেষ কারণে তাদের দুটোর নাম আমি উল্লেখ করলাম না এখানে। তো ওরা যে অফিসে কাজ করত সে অফিসটা আমাদের মেস বিল্ডিং থেকে দেখা যেত স্পষ্টভাবে। সে অফিসটা একটা বড় ব্র্যান্ডের তৈরি করা, আমি নামটা উল্লেখ করছি না। কিন্তু সেই সময় ওইখানে দিনের বেলা অফিস হলেও রাতের বেলা কোনো রকম কোনো অফিস হতে পারতো না, অর্থাৎ কেউ নাইটে ডিউটি করতে পারতো না, বিশেষত সেই অফিসের 13 ফ্লোরে। প্রথম কিছুদিন একটা অফিস সেখানে বসলেও পরবর্তীতে সেখানে কেউই থাকতে পারতো না। এর কারণ ছিল সেখানকার যে সমস্ত বাথরুমগুলো ছিল সেই বাথরুমে গেলেই নাকি তারা বিশেষ জিনিস অনুভব করত। রাত 1টা থেকে 1:30টার পরে এবং রাত 3:30টের আগে পর্যন্ত তারা কিছু না কিছু সেখানে দেখতে পেত, এবং সেটা কি দেখতে পেত সেটার কোনো এক্সপ্লেনেশন নেই। যথারীতি ওরা আমাকে ফোন করে বলে, হ্যালো তন্ময়, আমরা এই অফিসটায় এসে ভয় পাচ্ছি। আমরা আগাগোড়াই এখানে কিছু না কিছু দেখেছি। তোর তো প্রচণ্ড ভূত দেখার শখ, তুই তাহলে আজকে রাতটা আমাদের সাথে কাটিয়ে যা। তোর যদি ভাগ্য মন্দ থাকে তবে তুই কিছু না কিছু দেখতে পাবি। আমি মন্দভাগ্য কথাটা শুনে একটু হাসলাম। তারপর আমি নিজেই বললাম, তা তো ঠিকই, তিনাদের দেখা যদি না পাই তাহলে তো মন্দভাগ্য হবেই। আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদের অফিসে যাওয়ার জন্য। এবারে আরেকটা কথা উল্লেখ করে দিই, আমরা যেহেতু ওই বিল্ডিংয়ের একদম পাশের মেসেই থাকতাম, তাই জন্য ওখানকার যে সিকিউরিটি গার্ড ছিল তাদের সাথে ওদের খুব ভাব ছিল। তাই জন্য ওরা ওইখানে গিয়ে মাঝে মধ্যেই ঘুরঘুর করত, তাই আমাদের যাতায়াতেরও কোনো রকম বাধা বিপত্তি ছিল না। যথারীতি আমিও যাই সেদিন রাত্রে। আমি বাইরের দোকান থেকে রুটি এবং কিছু সবজি তরকারি মাংস অর্ডার দিয়ে সেইখানে যাই এবং ওদেরকে বলি যে চল, যতক্ষণ খাবারগুলো তৈরি হচ্ছে ততক্ষণ আমরা সব কটা ফ্লোর এক্সপ্লোর করে নিই। তখন ঘড়িতে ঠিক কাটায় 12টা বাজে। আমরা 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা করে একে একে সমস্ত ফ্লোর এক্সপ্লোর করতে করতে যাই ঠিক 13 তলায়। সেখানে গিয়ে বিধিবাম, কোনো ফ্লোরে কোনো কিছুই নেই। আমি ওদেরকে প্রচণ্ডভাবে গালাগালি করতে আরম্ভ করি যে তোরা আমাকে শুধু শুধু এখানে ডাকলি আর এত শ্রম করালি, আমার এগুলো একদম পছন্দ নয়। এই বলে গজগজ করতে করতে প্রথমে আমি এবং পেছনে ওরা দুজন নিচে নামতে শুরু করে। নিচে নেমে বাইরের দোকান থেকে রুটি তরকারি যা যা ছিল সমস্ত অর্ডারের জিনিস নিয়ে আবারও চলে আসি। আমরা রাতে সেখানেই থাকব, অর্থাৎ 5 তলায়। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া শেষ হতে হতে তখন প্রায় রাত 1:30টার মতো বেজে যায়। ওরা দুজন আমাকে বলে যে 5 তলার একটা কল খারাপ আছে, আমরা এক কাজ করি 7 তলার বাথরুমে যাই, যদি কিছু দেখতে পাই তবে তোকে ফোন করব। এই বলে ওরা দুজন চলে যায়। তার আধ ঘন্টা বাদে তারা ফিরে আসে। আমি ততক্ষণে ফোনে গেম খেলতে ব্যস্ত ছিলাম। তারা দুজন হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বলে, তন্ময় তোর ভাগ্য সত্যিই ভালো, তাই জন্য তুই আমাদের সাথে 7 তলায় গেলি না। এই বলে দুজন প্রচণ্ডভাবে হাঁপাতে থাকে। আমি ওদেরকে শান্ত করে বসাই এবং বলি যে কী হয়েছে তোদের, আমাকে বল। ওরা বলে, বলবো পরে, তুই শুধু আগে 7 তলার বাথরুমটা গিয়ে দেখে আয়। আমি আর কোনো কথা বাড়াই না, সোজা হাতে একটা সিগারেট নিয়ে 7 তলার বাথরুমে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে দেখি জাস্ট একটা ইউজড বাথরুম, যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই হয়ে রয়েছে। এরপরে আমি আবারও সেই সমস্ত বাথরুম চেক করি এবং রুমগুলোও চেক করি, যদিও বেশিরভাগ রুমই ছিল বন্ধ। যে কটা খোলা ছিল সব কটাই চেক করি, কিন্তু কিছুতেই আমি কিচ্ছু পাই না। জানি না
সেদিন আমার হাতে সিগারেট ছিল বলে নাকি, কিন্তু আমি সত্যি বলতে সেদিন কিছুই দেখিনি। সমস্ত কিছু দেখে আমি আবারও 5 তলায় নেমে আসি এবং ওদেরকে গালাগাল করতে আরম্ভ করি এবং ওদেরকে চিৎকার করে রাগ দেখিয়ে বলি, তোরা ঢং না করে তাড়াতাড়ি বলবি কি হয়েছে ঘটনাটা? তখন ওরা দুজন মিলেই বলতে আরম্ভ করে। আমি ধমকে বলি, আরে যে কোনো একজন বল না, দুজনের কথা তো কোনোভাবেই বুঝতে পারবো না। আশ্চর্য তো, একজন বল। প্রথম বন্ধুটা বলতে আরম্ভ করে, আমি আরও দুজন মিলে যখন 7 তলার বাথরুমে গিয়ে পৌঁছাই তখন আমরা দেখতে পাই যে অলরেডি বেসিনের কল খোলা এবং একজোড়া পুরুষ হাত সেখানে হাত ধুচ্ছে। পুরুষ হাত কীভাবে বললাম, কারণ হাতের দুটো আঙ্গুলের আগা এবং হাতের কবজিটায় বেশ কিছু লোম ছিল। এছাড়া রাত 1:30টার সময় নিশ্চয়ই কোনো মেয়ে একা 7 তলার বাথরুমে থাকবে না, একদমই সাধারণ মানুষের হাত যেরকম হয়ে থাকে। কিন্তু আমরা কোনো মানুষকে দেখতে পাই না। আমরা ভাবি হয়তো অতগুলো বাথরুমের মধ্যে কোনো একটা বাথরুমে গিয়েছে। আর একটা কথা বলি, সেটা হলো আমরা বেশ খানিকক্ষণ দূর থেকে ওই দুটো হাতকেই দেখেছি এবং আমি একা দেখিনি, আমরা দুজনেই হাত দুটোকে দেখতে পেয়েছি। আর আমরা খুব ভালোভাবেই জানি কোনোদিনও একসাথে একই মানুষ ভুল দেখতে পারে না বা মনের ভুল হতে পারে না। এরপরে আমরা যখনই বাথরুমের মধ্যে ঢুকি তখনই দেখি সেখানে কিছুই নেই, কিন্তু সেই যে কল থেকে হাত ধুচ্ছিল সেই কলটা খোলা অবস্থায় রয়েছে। আমি ভাবি এতগুলো বাথরুমের মধ্যে হয়তো কোনো একটা বাথরুমে ঢুকে গিয়েছে। আমরা যথারীতি হাত ধুয়ে যেই মুহূর্তে বেরোচ্ছি তখন ওই দ্বিতীয় বন্ধুটি কিউরিসিটির বসে পেছন ঘুরে তাকায়। তখন সে দেখে বাথরুমের একদম কোণের দিকে কেউ যেন হাতটা বাথরুমের টিস্যু দিয়ে মুছছে। এই দেখেও আমাকে চিমটি কাটে এবং আমাকে ইশারায় ওর দিকে তাকাতে বলে। আমিও যথারীতি দেখতে পাই সেই হাত দুটোর টিস্যু দিয়ে তখনও নিজের হাতটা মুছছে। আমরা একে অপরের দিকে তাকাই এবং সেই দিকে তাকিয়ে আমরা আবারও বাথরুমের দিকে এগিয়ে যাই। বাথরুমের দিকে এগিয়ে যেতেই হঠাৎ করে হাত দুটো ভ্যানিশ হয়ে যায়। সেই বাথরুমের টিস্যুটা কিন্তু সেই বাথরুমের কোণেই পড়েছিল। আমরা একে একে সমস্ত কটা বাথরুম চেক করি, কিন্তু আমরা যে দুটো ওয়াশরুম ইউজ করেছিলাম সেই দুটো বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে আমি বাথরুমগুলো চেক করছিলাম, আরও আমার পাশে দাঁড়িয়েছিল। যদি কোনো মানুষ সেখান থেকে পালিয়ে যায় তবে তো বেরোনোর একটাই রাস্তা, কাউকে যদি বেরোতে হয় তবে আমাদেরকে পার করেই তাকে বের হতে হবে। কিন্তু সেখানে কোনো মানুষের চিহ্ন মাত্রটুকু ছিল না। এরপর আমরা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি, আমরা সেখান থেকে পালিয়ে আসি সোজা 5 তলায়। এইবার দ্বিতীয় বন্ধুটা তখন আমাকে বলে, চল একবার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করি এই বিল্ডিংয়ে আমরা ছাড়া আর অন্য কেউ আছে কি না। আবারও আমরা 3 জন মিলে যাই সিকিউরিটি গার্ডের কাছে, কিন্তু সিকিউরিটি গার্ড বলে, এত বড় বিল্ডিংটাই আপনারা 3 জন ছাড়া আর কেউ নেই, শুধুমাত্র লাইটগুলো জ্বালানোর দরকার, সেই কারণেই লাইটগুলো জ্বালাই। আর আপনারা কেনই বা মাঝরাতে আপনাদের ফ্লোর ছেড়ে অন্য ফ্লোরে গেছেন? এখানটা মোটেও ভালো নয়, রাত্রিবেলা আমরা কোনোদিনই ওপর তলায় উঠি না, আর আপনারা এত রাতে 5 তলায় মাংস এনে খাচ্ছেন। যদি কোনো অসুবিধা হয় তবে কিন্তু এর দায় আমি নিতে পারবো না। এর থেকে ভালো হবে আপনারা বরং নিজেদের জায়গায় ফিরে যান, এখানে রাতে থাকবেন না, আর থাকলেও নিচ তলার কোনো একটা রুমে থাকুন। না, সত্যি আমরা আর সেখানে থাকার সাহস দেখাতে পারিনি সেই রাত্রে। নিজেদের মেসের রুমে চলে আসি এবং ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা আমার 2 বন্ধুর প্রচণ্ড জ্বর আসে এবং তারা রীতিমতো ভয়ে আতঙ্কে সারা রাত ঘুমোতে পারেনি। পরবর্তীতে সেখানকার আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করাতে তারাও বলে যে হ্যাঁ, এই বিল্ডিংটা মোটেও ভালো নয়, এই বিল্ডিংয়ে কিছু কিছু ঘটনা ঘটে যেটার কারণে কেউই এখানে রাতে থাকতে পারে না। বর্তমানে এখন ওই অফিসটা শুনেছি আছে, কিন্তু পুজো দেওয়ার পরে এখন সব কিছু নর্মাল হয়ে গিয়েছে। কিন্তু ওখানকার পুরো স্টাফেরা যদি এই ঘটনাগুলো শুনে থাকে তাহলে তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছে আমি কোন বিল্ডিংটার কথা বলছি। আর সেখানকার প্রচুর মানুষ জানে যে সেখানে কিছু একটা রয়েছে, যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে জানা একদম অসম্ভব। তবে কিছু জিনিস আছে যেটা আয়ত্তের বাইরে থাকাই ভালো। সব কিছু জেনে গিয়ে
নিজের বিপদ ডেকে আনার কোনো অর্থই হয় না। এই ছিল ছোট্ট ছোট্ট টুকরো করা কিছু ঘটনা। যদি ঘটনাগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিও। শোনালে আমি ভীষণ খুশি হব এবং আমার সাথে আরও ঘটনা ঘটেছে সেগুলো তোমার সাথে শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা। এই ছিল তন্ময়ের পাঠানো দুর্দান্ত ঘটনা, একদম ইউনিক ঘটনা যাকে বলে। কারণ এমন টাইপের ঘটনা ভৌতিক কথাতে প্রচুর শোনানো হয়েছে, বাট সেই সব ঘটনাগুলোর মধ্যে থেকে এই ঘটনাটা একদম দুর্দান্ত। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যেও কেউ যদি এমন ঘটনা শেয়ার করতে চাই তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। আমাদের এখানে ঘটনা শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নিও। চলো আর কোনো রকম কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। তবে পরের ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলবো, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা শুরু করে দিই ঝম্পি ম্যাডামের পাঠানো একটা দুর্দান্ত ঘটনা। ঘটনাটা পাঠিয়েছে আমাদেরকে ঝম্পি মুখার্জি ম্যাডাম। উনি লিখছেন, এই ঘটনাটা আগের বছরের। আমি শুনেছি এই নীলের দিন কোনো এক বোনপোর মুখে। সে আমার বাড়িতে এসেছিল। আমি নীলের শিবের পুজো করি, কিন্তু উপোস করতে পারি না। একজন ভক্ত মানুষকে খাওয়াই নিরামিষ খাবার। এবার ওকে সন্ধেবেলায় নিমন্ত্রণ করেছিলাম। আমাকে খুব ভালোবাসে ও। সেও আমার মতো অলৌকিকে বিশ্বাস করে। নানান রকম অলৌকিক গল্প হলো। আমি কিছু ভগবানের গল্প শুনেছিলাম, সেসব ওকে বললাম। সেই কথাতেই ও আমাকে বলল, জানো মাসি, আগেরবার নববর্ষে একটা ঘটনা ঘটেছিল। তোমায় বলি শোনো। খুব একজন ছাড়া কাউকে বলিনি, হয়তো বিশ্বাস করবে না। তবে তুমি তো জানো আমি নেশার ঘরে ছিলাম না, আমি নেশা করি না, কাজেই আমি ভুল দেখিনি এটা বলতে পারি। তবে তুমি যদি লেখো তবে আমার নামটা করো না প্লিজ। পাড়ার কেউ যদি শোনে বা পড়ে তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। নববর্ষে আমার অফিস ছুটি থাকে না। অফিস 1 জানুয়ারি ছুটি দেয়, কিন্তু কাজ করতে তো ইচ্ছে করে না আমাদের। এক পুরনো কলেজের বন্ধু আমাদের কয়েকজনকে একসাথে বাড়িতে নিমন্ত্রণ করেছিল। পুরনো বন্ধুরা একসাথে একটু হইচই করব। এদের বেশিরভাগেরই আমার মতো অবস্থা। অফিস ছুটি ছিল না, জোনা 2 আসতে পারিনি। তাদের দোকান আছে, তাদের দোকানে নববর্ষের উৎসব চলছে, ওই হালখাতার অনুষ্ঠান আর কি। অফিস ফেরত এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। সবাই কাজে গেছে, সবাই তাই কাজে পৌঁছেছি বেশ সন্ধে পার করে। কিন্তু তারপর জমে গেল। খুব আনন্দ করলাম, হইচই করলাম। খাওয়া দাওয়া খুব ভালো। আমাদের কয়েকজন একটু ড্রিঙ্ক নিয়েছিল, তবে আমরা সবাই খাই না। আমি তো খাই না, তুমি তো জানোই মাসি। ভালো ছেলে বলে নয়, খারাপ ভালোর কথা কিন্তু না। আসলে আমি সহ্য করতে পারি না। আমার ভীষণ বমি হয়, পেট ব্যথা করে, ফলে আমি কখনো খাই না। কিন্তু মজা হয়েছিল ব্যাপক। ফলে সময়ে ঠিক ছিল না কারোরই। বেশিরভাগই ওর আশেপাশেই থাকে, আমার বাড়িটাই বেশি দূরে। যাই হোক, একে একে সবাই বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে মুশকিলে পড়লাম। বাড়ি ফেরাটাই দায় হয়ে পড়েছিল। ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে রাত প্রায় 11টা পার হয়ে গেল। আমাদের বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব বেশ কটা স্টপেজে। বাস তো দূরেই থাক, রাস্তায় অটো টোটো কিছুই পেলাম না। কয়েকবার হাঁটার পর উল্টো দিক থেকে একটা রিক্সা আসতে দেখলাম, কিন্তু সে এমন আকাশ ছোঁয়া ভাড়া চাইল যে রিক্সায় ওঠার বাসনা সব চুকে গেল। ওইটুকু যাবে বলে কিনা 200 টাকা লাগবে। বাধ্য হয়ে হন্টন শুরু করলাম। হাঁটতে হাঁটতে বাঁকের মুখে এসেছি। এখানটা বড় অন্ধকার, পাটা একটা গর্তে পড়ে গেল। রাস্তাটা বেশ খানিক গর্তে খানাখণ্ডে ভরা। বেশ ব্যথা পেলাম। কোনো রকমে সামলে নিয়ে পেছন ফিরে দেখি একটা টোটো আসছে।
অতি ধীর গতিতে আসছে, হয়তো গর্ত বাঁচাবার জন্য। বড় আশা হলো এই রাস্তাটাই, আর কিছুটা এগিয়ে গিয়েই আমার বাড়ি। নিশ্চয়ই আমাদের ওই দিকেই যাবে, কারণ এই রাস্তাটার একটাই পথ, আমার বাড়ির সামনে দিয়ে যায়। তবে মনে হচ্ছে না ভাড়া যাবে, কারণ ভেতরটা অন্ধকার, শুধু ড্রাইভারই বসে আছে। তবুও কপাল চুকে একবার রিকোয়েস্ট করে দেখি, হয়তো কাজের শেষে বাড়ি ফিরছে। চেনা জানা হলে তো কথাই নেই। আমাদের পাড়ার দেবুগোপাল এরা টোটো চালায়, তাদের বন্ধুরাও আমাকে মোটামুটি চেনে, বললে পৌঁছে দেবে। জায়গাটা পুরোপুরি অন্ধকার, পেছনের আলো মাখা পথ ফেলে এসেছি সামনে। অনেক দূরে ঝাপসা আলো দেখা যাচ্ছে। এই পথটায় দোকান বেশি নেই, তাহলে হয়তো আলো থাকতো। নববর্ষের দোকান অনেকক্ষণ অবধি খোলা থাকে, লোকজন আসে যায়। রাস্তায় দোকান পাশার নেই বলে বেশ ফাঁকা। মোবাইলে দেখলাম 11:35। রাস্তা অন্ধকার হলেও গাড়িটাতে আলো জ্বালায়নি, শুধু অবয়ব ছাড়া কিছুই বোঝা গেল না। তাও অন্ধকারের মুখটা দেখার চেষ্টা করলাম, বোধহয় হুড ঢাকা, মুখটা দেখা গেল না। টোটোর সাথে হাঁটতে হাঁটতে বললাম, ভাই সামনে বাস স্ট্যান্ডে যাব, একটু এগিয়ে দাও না। গাড়ি চালাচ্ছে না গরুর গাড়ি চালাচ্ছে বোঝাই গেল না, এতই ধীরে ধীরে আসছে। গাড়ি সে থামালো না, কিন্তু গড়িয়ে গড়িয়ে গাড়ি চলতে লাগলো। আমিও তখন নাচরবান্ধা অবস্থা। আমিও গাড়ি ধরে হাঁটতে হাঁটতে বললাম, প্লিজ ভাই, বড় বিপদে পড়েছি, পায়ে ব্যথা পেয়েছি, এটুকু পার করে দাও না ভাই, তুমি তো যাচ্ছই। গাড়ির গতি যেন আরও কমে গেল, কিন্তু থামলো না। আমি চক্ষু লজ্জার মাথা খেয়ে উঠে পড়লাম। আগে প্রাণে তো বাঁচি, ভদ্রতা বাঁচাতে বললাম, কিছু মনে করবেন না ভাই, একদম হাঁটতে পারছি না, এই অন্ধকার চোখে দেখতেও পাচ্ছি না। সে কোনো উত্তর দিল না। একটা কেমন গন্ধ পেলাম, মনে হলো স্পিরিটের। আহা, অঞ্জলি নিজ্ঞাত মদ খেয়ে আসে। কথা বাড়িয়ে লাভ নেই, এ পথ আমার বাড়ির সামনে দিয়ে যাবে, তারপর আর বেশি দূর যাবার নেই, নিশ্চয়ই থামবে। না থামলে আমি চলন্ত গাড়ি থেকে নেমে যাব। আমি তো জিজ্ঞাসা করছি, সে যদি উত্তর না দেয় আমি কি করব? আর একটুখানি তো পথ, প্রায় এসেই গেছে, আলো দেখাই যাচ্ছে। উল্টা দিক থেকে একটা বাইক আসছে, রেইনকোট পরা একটা লোক। বাইকের আলোটা টোটোর উপর পড়ল। টোটোর ড্রাইভারের দিকে তাকাতেই চমকে উঠলাম। টোটোর সিটে একটা মাথা কাটা ছেলে বসে আছে। অসম্ভব, ভুল দেখেছি। বাইকটা আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। একবার বিদ্যুৎ চমকালো, কোনো ভুল নেই, মনধুহীন একটা শরীর। আতঙ্কে আমি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। তখনই আমার মনে হলো, কিছুদিন আগে শুনেছিলাম এই পথেই একটা দুরন্ত গতিতে মিনি এসে একটা টোটোকে ধাক্কা মেরেছিল। টোটোটা খালি ছিল, যে চালাচ্ছিল সে ছিটকে গিয়ে পড়েছিল পাশের রেলিংয়ের ওপর। ঘাটটা পুরো ঘুরে গিয়েছিল পেছনে, সেখানেই মৃত্যু। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ছেলেটা নাকি কাজ মিটিয়ে তার দিদির বাড়ি আমাদের এখানেই আসছিল, তখনই অ্যাক্সিডেন্ট ঘটে। আগে তাকে কেউ দেখেছে কিনা জানি না, আমি কি আজ প্রথম দেখলাম? মাটিতে পড়ার পর আমি খানিকক্ষণ অচেতনের মতো হয়ে গিয়েছিলাম। পায়ে তো ব্যথা লেগেইছিল, তাছাড়া মানসিক ধাক্কাটা কাটাতে পারছিলাম না। তারপর আমাদের পাড়ারই একজন সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। সে একটা কাপড়ের দোকানে কাজ করে, তাই তার ফিরতে অনেক রাত হয়েছে। সে আমায় দেখে সাইকেলের পেছনে বসিয়ে নেয়। কথাটা আমি তাকেও বলিনি, তারা এত হাসাহাসি করবে এই কথা নিয়ে, তাই জন্য তাকে বলেছিলাম গর্তে পড়ে পা মুচকে গেছে, হাঁটতে পারছি না। আমি একটু অদ্ভুত অলৌকিকে বিশ্বাস করি বলে পাড়ায় আমার মতো ইয়ং ছেলেরা আমার পেছনে একটু লাগে। কিন্তু মাসি, তোমায় নিশ্চিত করে বলছি আমি ঠিক দেখেছিলাম, কোনো নেশা করে না, সুস্থ মস্তিষ্কে ঘটনাটা আমি দেখেছি। এরপরে খোঁজ খবর করে দেখেছি অ্যাক্সিডেন্টটা হয়েছিল বছর আগে এই নববর্ষের দিনেই। খুবই দুঃখজনক ঘটনা, হয়তো নববর্ষের দিন বলেই আমি তার মুখোমুখি হয়েছিলাম। ইতি ঝম্পি মুখার্জি। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাট একটি এপিসোড। আশা করছি আজকের এপিসোডের প্রত্যেকটা ঘটনায় তোমাদের দারুণ লেগেছে। আর এই নববর্ষের দিন একটা নববর্ষে ঘটে যাওয়া ঘটনা শুনলে কারই না ভালো লাগবে, তাই না? আশা করছি সকলের খুব ভালো লেগেছে। চলো এবার আমরা চলে যাই শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে সাব্বির আলী, দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অর্ণব, লিখেছে দাদা
চলে এলাম এবার ঠিক সময়ে। আমি অর্ণব, আমার নামটা একবার হাই করে বলো। হ্যালো অর্ণব। তারপরে কমেন্ট করেছে সুদীপ পুরকায়েস্ত, মনিকা ত্রিপুরা, বরুণ কুমার, প্রিয়া বিশ্বাস, রেখা পাসমান, সৌরভ সাহা, স্টাইলিশ অজয়, আশিক শেখ, বাসন্তী মণ্ডল, সুজয় বর, নবরূপা দত্ত, নন্দিনী রয়, বিশ্বজিৎ দাস, মণি সাহা দোয়েল, সুমন সিংহ, মিলন নন্দী, রত্না রয়, শিহাব শাফিরউদ্দিন লিখেছে আইপিএল খেলা দেখছি, তাও তাড়াতাড়ি ভৌতিক ঘটনা শুনতে চলে আসলাম। একদম গো। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, প্রিয়া বিশ্বাস লিখেছে আমি ধুবুলিয়া থেকে শুনছি দাদা ভাই, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি, অক্ষয় অধিকারী, বিডাব্লিউ সায়ন গেমিং, ডিজে ব্লগার অনিশ, মৌসুমী চক্রবর্তী, সুমি বিশ্বাস, অর্ণব বসু, সুমন রুদ্র, মৃন্ময় ডলুই, কাজল ঘোষ, অনুপম চ্যাটার্জি, সন্দীপ হোর, রাহুল বর্মন, ডেভিল গেমার লিখেছে আমি কলকাতা থাকি, আমার নামটা একটু বলো। আমার নাম সুমন, আমি তোমার পরিবারের সদস্য, তোমার প্রায় সব ঘটনাই দেখি। হ্যালো সুমন। তারপরে কমেন্ট করেছে অফিসিয়াল স্নেহা, রাজেশ চক্রবর্তী, সংঘমিত্র রয়, অর্ণব বসু, রৌনক দত্ত, সৌরভ ঘোষ, অপর্ণা দত্ত, আশিক কর্মকার, অমিতা ঠাকুর, অভিজিৎ দাস, অর্ণব বসু, রিয়া বৃষ্টি, অমিত মল্লিক, শঙ্কর চক্রবর্তী, জয়শ্রী গুপ্তা, অংশুমান, দিশা বালা, প্রীতম বিশ্বাস, সমিত রয় চৌধুরী লিখেছে আমি বারাসাত থেকে, তুমি আর আমি মনে হয় সেম এজের, তাই ভাই বা দাদা বললাম না, ডেলি শুনি। এইটা শুনে আমি আবার সানডে সাসপেন্সে যাই, নাহলে আমার ঘুমই আসবে না। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এটাই রাখো, ভীষণ প্রিয় আমার, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মামনি, সায়ন দাস, স্বপ্না বাজাল, কাকলি সিঙ্গিং স্টেশন, MS শাহিন, অর্ণব, সোনালী দাস, রিনা ঘরামি, দীপঙ্কর মণ্ডল, দীপশ্রী দাস, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।